সাপোজ ধরুন আপনার বাড়িতে একটা 1 এইচপি মোটর রয়েছে। তো এই 1 এইচপি মোটর আপনার স্টার্টিং এ প্রায় ১৬-১৭০০ ওয়াট লোড নেবে। তো এই ১৬-১৭০০ ওয়াট লোডের এই যে 1 এইচপি মোটর আপনি খুব জোর হলে ১ ঘন্টা চালাবেন। তো এই ১ ঘন্টা চালানোর জন্য আপনার যেখানে ১০০০ ওয়াটের প্যানেলে সারাদিন বাড়িতে চলে যেত, সেই জায়গায় আপনাকে ২০০০-২৫০০ ওয়াটের প্যানেল ইউজ করতে হবে। শুধুমাত্র একটা 1 এইচপি মোটর চালানোর জন্য। আমি যে বাড়িতে সোলার সিস্টেম ইনস্টল করেছি মাত্র ৩ বছরের মধ্যে আমার সমস্ত খরচ তুলে নিতে পেরেছি। এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে আমি সঠিক পদ্ধতিতে সোলার সিস্টেমটাকে ইউজ করছি, সঠিক গাইডেন্স ইউজ করছি, সেই কারণে এটা আমার সম্ভব। আমাদের পরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু বন্ধু কমেন্ট করেছেন যে, "দাদা, আমরা বাড়িতে সোলার সিস্টেম ইনস্টল করার কথা ভাবছি, কিন্তু সঠিক ব্যাটারি কোনটা আমরা আমাদের সিস্টেমের জন্য রাখবো, সেই বিষয়টা আমরা বুঝতে পারছি না।" এর পাশাপাশি অনেকে বলছেন যে, "আমরা কত অ্যাম্পিয়ার আওয়ার এর ব্যাটারি নেব? আমরা কোন ব্যাটারিটা নেব?" বাজারে প্রচুর ব্যাটারি চলে এসছে। ড্রাই সেলের বিভিন্ন ব্যাটারি চলে এসছে, লেড অ্যাসিড ব্যাটারি চলে এসছে, লিথিয়াম আয়ন ব্যাটারি এসছে, লিথিয়াম ফসফেট ব্যাটারি চলে এসছে। তো এই জিনিসগুলো আমরা কিভাবে সিলেক্ট করব? এর পাশাপাশি আমরা চার্জ কন্ট্রোলার কিভাবে নেব? তার কোনটা নেব? প্যানেল কিভাবে সিলেক্ট করব? এই সমস্ত বিষয় আমাদের মাথার মধ্যে চলে আসছে এবং আমরা সোলার সিস্টেম ইনস্টল করার সময় একটা কনফিউশন এর মধ্যে পড়ে যাচ্ছি। তো আমরা বিভিন্ন ভিডিও দেখছি, ভিডিও দেখার পরও যে একটা সঠিক সমাধান আমরা পাচ্ছি না। তো সকলের কথা মাথায় রেখে এই ভিডিওটা তৈরি করা হচ্ছে যে সামগ্রিকভাবে আপনি একদম নতুন একটা সোলার সিস্টেম করতে চাইছেন এবং আপনি কিভাবে কোন জিনিসগুলো কার পর কিভাবে সংযোগ দেবেন, কিভাবে কি করবেন এবং আপনার জন্য কোন সিস্টেমটা করা উপযুক্ত। সেটা অফ গ্রিড সোলার সিস্টেম না অন গ্রিড সোলার সিস্টেম, সেটা ডিসি সোলার সিস্টেম না এসি সোলার সিস্টেম। এই সমস্ত বিষয়গুলো এই ভিডিওতে আপলোড করা হবে। ভিডিওতে বলা হবে। আপনাদের সকলকে অনুরোধ করব আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে এই ভিডিওটা যদি দেখেন, আপনার আর দ্বিতীয় কোনো ভিডিও দেখার প্রয়োজন বলে আমি মনে করি না। আপনারা দেখছেন মুস্তাকিম স্যার ইউটিউব চ্যানেল। আমি রয়েছি আপনাদের সঙ্গে। চলুন মূল ভিডিওটি শুরু করি। প্রথমেই আসা যাক আপনি যে সোলার সিস্টেমটা ইনস্টল করবেন সেটা আপনি এসি সোলার সিস্টেম করবেন না ডিসি সোলার সিস্টেম করবে। এই বিষয়টা নির্ভর করে আপনি যে অঞ্চলে বাস করছেন, যেখানে বাস করছেন বা আপনার প্রয়োজনটা কি সেই সমস্ত বিষয়ের উপর। আপনি ধরুন শহর অঞ্চলে বাস করছেন, ইলেকট্রিক বিভিন্ন রকমের সরঞ্জাম আপনার রয়েছে, আপনি ইলেকট্রিক বিল কমাতে চাইছেন, তো সেই সমস্ত ক্ষেত্রে বা ইনভার্টার রয়েছে, তো সেই সমস্ত ক্ষেত্রে আপনাকে অবশ্যই এসি সোলার সিস্টেম করতে হবে। কিন্তু আপনি অত্যন্ত গ্রাম অঞ্চলে বা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করেন, যেখানে আপনার শুধু লাইট বা হালকা একটা ফ্যান বা মোবাইল বা ইলেকট্রিক সরঞ্জাম চার্জ দিলেই হবে। অর্থাৎ আপনার যে চাহিদাটা খুব অল্প, অর্থাৎ সেই সমস্ত ক্ষেত্রে আপনি অবশ্যই ডিসি সিস্টেম করবেন বা যেখানে বিদ্যুৎ চলে গেলে অনেক পরে আসে বা বিদ্যুৎ আসতে অনেক লেট হয় বা ঝড় মেঘের সময় বিদ্যুৎ থাকেই না। তো সেই সমস্ত ক্ষেত্রে আপনি অবশ্যই ডিসি সিস্টেম করবেন। আবার এসি সিস্টেমের অনেকগুলো ভাগ রয়েছে। আপনি ধরেন হাই জিনিসপত্র অর্থাৎ উচ্চ, যেমন আপনি অনেকগুলো এসি চালান, ফ্রিজ অনেক কিছু চালান। তো সেসব ক্ষেত্রে আপনার অনেক ইলেকট্রিসিটি বিল আসে। তো সেইসব ক্ষেত্রে আপনি কি এসি সিস্টেমের আবার কোন অংশটা করবেন? আপনারা কি অন গ্রিড সিস্টেম করবেন না অফ গ্রিড সিস্টেম করবেন? অন গ্রিড সিস্টেম যদি করেন সেক্ষেত্রে আপনার ব্যাটারির খরচ যেমন কম হয়, ঠিক তেমনি আপনার বিদ্যুৎটা আপনার কিন্তু সবসময় থাকতে হবে। বিদ্যুৎ না থাকলে আপনার কিন্তু অন গ্রিড সিস্টেম কাজ করবে না। এই অন গ্রিড সিস্টেমের উপরে এবং নেট মিটারের উপর আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও দেওয়া রয়েছে। সেই ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা যদি এটা জানতে ইন্টারেস্টেড হন অবশ্যই সেটা দেখবেন। এবার চলুন আমরা যখন এসি সিস্টেমের যে অন গ্রিড এর পাশাপাশি আমরা অফ গ্রিড সিস্টেম করব, এই অফ গ্রিড সিস্টেম যখন আমরা করব তখন আমাদের ব্যাটারিটা মাথার মধ্যে একটা সমস্যা তৈরি, যে ব্যাটারি আমি কত অ্যাম্পিয়ার আওয়ার নেব? আমি কি ২৪ ভোল্টের অফ গ্রিড সিস্টেম করব না ১২ ভোল্টের সিস্টেম করব না ৪৮ ভোল্টের সিস্টেম করব না ৯৬ ভোল্টের সিস্টেম করব? এই সমস্ত বিষয়গুলো আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করছি। আরেকটা কথা হচ্ছে আপনার এসি সিস্টেম ভালো না ডিসি সিস্টেম ভালো? এই বিষয়ে যদি আপনি বিশদ জানতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে আপনি সম্পূর্ণ বিষয়টি আরো ডিটেইলস আরো গভীরভাবে আপনারা জেনে নিতে পারেন। তো আমরা বুঝলাম যে কোন জিনিসটা কিভাবে কি করব সেটা। এইবার হচ্ছে প্যানেল রয়েছে আবার প্রচুর রকমের। আপনার প্যানেল রয়েছে মনোক্রিস্টালাইন প্যানেল, পলিক্রিস্টালাইন প্যানেল। মনোক্রিস্টালাইন প্যানেলের মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে। বাইফেসিয়াল রয়েছে, আপনার হাফ কাট রয়েছে। তো কোন টেকনোলজির জিনিসগুলো আপনি ইউজ করবেন? এটাও নির্ভর করে আপনি কোন অঞ্চলে বসবাস করছেন সেটার উপরে।
আপনি ধরুন এমন কিছু অঞ্চলে বসবাস করছেন যেখানে মেঘাচ্ছন্ন থাকে, ঠিকঠাক সূর্যের আলো পাওয়া যায় না বা বেশিরভাগ সময়টা হালকা আবছা অবস্থায় যে পাহাড়ি অঞ্চলে বা পার্বত্য অঞ্চলে এরকম জায়গায় বাস করছেন। তো সেই সমস্ত বা মেরু অঞ্চলে বাস করছেন, সেই সমস্ত জায়গায় আপনাকে অবশ্যই মনোক্রিস্টালাইন প্যানেল ইউজ করতে হবে। যদি পারেন বাইফেসিয়াল প্যানেল ইউজ করবেন। তাহলে খুব ভালো পারফরম্যান্স যেমন পাবেন, অল্প জায়গার মধ্যে আপনি ভালো বিদ্যুৎ আপনার এখান থেকে উৎপন্ন করতে সক্ষম। এবার ধরুন আপনি এমন জায়গায় রয়েছেন যেখানে আপনার সকাল থেকে সূর্য ওঠা থেকে সূর্য অস্ত পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত আপনার খুব ভালো একটা সুন্দর আবহাওয়া থাকে। সূর্যের আলো ঠিকঠাকভাবে পাওয়া যায়। বছরের বেশিরভাগ সময়টাই আবহাওয়া পরিষ্কার থাকে। তো সেই সব জায়গায় আপনি পলি প্যানেল ইউজ করতে পারেন। তো সেগুলো কি আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মেক্সিমাম জায়গাগুলো আমাদের এই পলি প্যানেল এর পক্ষে উপযুক্ত। কিন্তু আপনারা কি এই জায়গায় মোনো প্যানেল ইউজ করতে পারবেন না? ফেসিয়াল প্যানেল ইউজ করতে পারবেন না? অবশ্যই প্যানেলগুলো ইউজ করতে পারবেন। কেন? আপনার যখন মোনো প্যানেল, বাইফেসিয়াল প্যানেল এগুলো ইউজ করবেন তখন আপনার কি বলুন তো খরচটা অনেক বেশি হয়ে যাবে। কেননা পলি প্যানেলের থেকে এই প্যানেলগুলোর খরচ অনেক বেশি। এবার আরেকটা জিনিস আছে, আমরা সোলার সিস্টেম করার সময় একটা জিনিস ভাবি যে ১২ ভোল্টের সিস্টেম করব না ২৪ ভোল্টের সিস্টেম করব। একটা জিনিস মাথায় রাখবেন ১২ ভোল্টের যে সোলার প্যানেল, এই প্যানেলগুলোর থেকে ২৪ ভোল্টের সোলার প্যানেলগুলোর দাম কিন্তু তুলনামূলকভাবে অনেক কম পড়ে। তো আপনি যদি মনে করেন যে আপনি একটু বড় ধরনের বা বড় পরিসরে সিস্টেম করতে চাইছেন, তো সেসব ক্ষেত্রে আপনাদের অবশ্যই ২৪ ভোল্টের প্যানেল দিয়ে সিস্টেমগুলো করা ভালো। কেননা এতে আপনার খরচটা অনেকটা সাশ্রয় হবে। কিন্তু আপনি খুব ছোট একটা কিছু বা একটা সিলিং ফ্যান চালাতে চাইছেন এবং একটা লাইট বা ২ টো লাইট চালাতে চাইছেন এবং স্মার্টফোনটা চার্জ দিতে চাইছেন। এইসব ক্ষেত্রে আপনি ১২ ভোল্টের সিস্টেম করলেই সবথেকে ভালো এবং ডিসি সিস্টেম করলে সবথেকে ভালো হয়। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন এবং এই চ্যানেলে আমার অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে যে একটা সিলিং ফ্যান, ২ টো লাইট বা আপনার স্মার্টফোন বা ট্যাব এই সমস্ত ইলেকট্রিক সরঞ্জামগুলো খুব কম খরচে মাত্র ৳৫,০০০ র ভিতরে বা ৳৭,০০০ র ভিতরে কিভাবে আপনি চালাতে পারেন। তো সমস্ত কিছু ডিটেইলস যদি আপনি জানতে চান, কিভাবে সেট করবেন, কোনটার পর কোনটা সেট করবেন, কোথা থেকে কিনবেন, কেনার পদ্ধতি কি, কোন জিনিসগুলো দেখে কিনবেন সেই সমস্ত বিষয় যদি বিশদ জানতে চান ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে সেই ভিডিও থেকে দেখে নিতে পারেন। তো যাই হোক আমরা এই জিনিসগুলো বুঝলাম এবং সোলার প্যানেল আমরা কোনটা নেব সেটাও বুঝতে পারলাম। তো এর পাশাপাশি তার সিলেকশনের সময় আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে আমরা বাজার চলতি যে সমস্ত তারগুলো পাওয়া যায় সাধারণত এসি তার সেই তারগুলো নিয়ে এসে আমরা সোলার সিস্টেমের সঙ্গে সংযোগ করে দিই। এতে করে কি হয়? ওই এসি তারগুলো, যেগুলো আমরা বাজার থেকে কিনলাম, ওই এসি তারগুলো কিন্তু কোম্পানি মেইনলি তৈরি করেছে এসি কারেন্ট পরিবহনের জন্য। তাহলে কি ওই এসি তার দিয়ে কি ডিসি কারেন্ট যাবে না? অবশ্যই যাবে। তো এই ডিসি যদি ওই এসি তার দিয়ে আমি এই সোলারের কারেন্টকে ব্যবহার করি বা ডিসি তার কারেন্ট ইউজ করি, তাহলে কি হবে? আমার ভোল্টেজটা ঠিক থাকবে কিন্তু অ্যাম্পিয়ার লস হবে। আর যখন অ্যাম্পিয়ার লস হবে তখন আমি পারফরম্যান্স সঠিকভাবে পাবো না। এতে করে আমার হয়তো মনে হবে সোলার সিস্টেমটাই ঠিক নাই। আসলে কিন্তু আমরা যে ভুল করছি সেই ভুলটাই আমরা বুঝতে পারছি না। তবে অবশ্যই আপনারা সোলার সিস্টেম যখন করবেন ডিসি কেবল ইউজ করবেন এবং ভালো গ্রেডের ডিসি কেবল ইউজ করবেন। আর ডিসি কেবলের একটা সুবিধা হচ্ছে কি, এই ডিসি কেবলের যে ওয়্যার গুলো রয়েছে, ভেতরে যে সূক্ষ্ম, সূক্ষ্ম তামাগুলো রয়েছে, এর উপরে একটা প্রলেপ দেওয়া থাকে। এতে করে আপনার ডিসি কেবল যে সূর্যের আলোতে বা বাইরে রোদ বৃষ্টিতে যখন থাকে, তখন এগুলো সমস্যা হয় না। প্রচুর বা দীর্ঘদিন এটা longevity খুব ভালো হয় এবং দীর্ঘদিন এটা থেকে খুব ভালো পারফরম্যান্স পাওয়া যায়। আশা করি তারের কথা বললেন এবং কত স্কয়ার এর তার নিতে হবে সেটা তো অলরেডি আমার লিংক দেওয়া রয়েছে। সেই বিষয়ে অলরেডি ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে সেটা তো বলাই হয়েছে। তাহলে আপনি তারের বিষয়টা বুঝলেন। এইবার সবথেকে বড় সমস্যা যেটা আমরা চার্জ কন্ট্রোলার কোনটা নেব? বাজারে MPPT টেকনোলজি চার্জ কন্ট্রোলার রয়েছে, PWM টেকনোলজি চার্জ কন্ট্রোলার রয়েছে। এবার সবথেকে বড় বিষয় হচ্ছে PWM চার্জ কন্ট্রোলার যেগুলো রয়েছে সেই PWM চার্জ কন্ট্রোলার গুলো দাম খুবই কম ৫০০, ৭০০, ৮০০, ৳১,০০০ র ভিতরে খুব ভালো মানের PWM চার্জ কন্ট্রোলার পাওয়া যায়। এবার বিষয় হচ্ছে ওই সেম গ্রেডের আপনি যখন MPPT চার্জ কন্ট্রোলার নেবেন সেম অ্যাম্পিয়ার আওয়ারে তখন ওটার দাম ৫ গুণ মিনিমাম ৫ থেকে ১০ গুণ বেড়ে যায়।
অর্থাৎ ৳৫০০ যে চার্জ কন্ট্রোলারটি আপনি পেতেন বা ৳৭০০ পেতেন, সেই চার্জ কন্ট্রোলার আপনি যখন MPPT তে যাবেন, তখন ওটার দাম হয়ে যাবে ৪,০০০, ৫,০০০ বা ৬,০০০, এইরকম হাই লেভেলের দাম চলে আসে। তো আপনি যদি ছোট সিস্টেম করেন তাহলে ৳৫,০০০ থেকে ওই চার্জ কন্ট্রোলার নেওয়ার থেকে আরেকটা ছোট প্যানেল আপনার হয়ে যাবে। তো এই সমস্ত ক্ষেত্রে আপনাকে আমি রিকমেন্ড করি PWM চার্জ কন্ট্রোলার নেওয়ার জন্য। কিন্তু আপনি যখন প্রজেক্টটা বড় করছেন তখন অবশ্যই MPPT চার্জ কন্ট্রোলার নিবেন। যেহেতু ৳৫০০ বা ৳৭০০ একটা চার্জ কন্ট্রোলার, সেইটা যখন ৳৫,০০০ দাম হবে, নিশ্চয়ই তার কোয়ালিটির আর MPPT চার্জ কন্ট্রোলারের বিশেষত্ব হচ্ছে আপনি যখন MPPT চার্জ কন্ট্রোলার ইউজ করবেন, তখন এর যে আপনার হাই ভোল্টেজ প্যানেল থেকে যেটা আসছে সেটা অটোমেটিক্যালি ভোল্টেজ ব্রেকডাউন করে এটাতে ওই ভোল্টেজটাকে অ্যাম্পিয়ারে কনভার্ট করবে। আপনার ধরুন সাপোজ সোলার থেকে আসছে যে ৫ অ্যাম্পিয়ার এবং এই MPPT চার্জ কন্ট্রোলার ওটাকে ১২ ভোল্টে কনভার্ট করে ওটা আপনার ১১-১২ অ্যাম্পিয়ার পর্যন্ত করে দেবে। অর্থাৎ আপনার এই MPPT টেকনোলজি অত্যন্ত উপযুক্ত সোলার সিস্টেমের ক্ষেত্রে। তো আপনারা বড় পরিসরে যদি সোলার সিস্টেম করেন অবশ্যই MPPT টেকনোলজি যুক্ত আপনাকে চার্জ কন্ট্রোলার ইউজ করতে হবে এবং ব্যাটারি যেটা নেবেন লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে, লিথিয়াম ফসফেট ব্যাটারি রয়েছে, লিড অ্যাসিড ব্যাটারি রয়েছে। আপনারা অনেক জায়গায় অনেক রকম রিকমেন্ড পাবেন। কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন যদি আপনারা জানতে চান, আপনারা কখনোই লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট যুক্ত ব্যাটারি ইউজ করবেন না। আপনারা সবসময় লিড অ্যাসিড ব্যাটারি ইউজ করবেন। লিথিয়াম আয়ন, লিথিয়াম ফসফেট এই ধরনের ব্যাটারিগুলো সাধারণত স্ট্রিট লাইট যেগুলো হয় রাস্তার ধার দিয়ে সোলার সিস্টেমে, সেগুলোতে ইউজ করা হয়। খুব ছোট পরিসরে এটা ব্যবহার করা যায়, ছোট অল্প একটু জায়গা নেয়। কিন্তু আপনি যখন বাড়িতে সোলার প্রজেক্ট ইউজ করবেন, তখন অবশ্যই লেড অ্যাসিড ব্যাটারি ইউজ করবেন। হয়তো আপনার এতে খরচ কিছুটা সাশ্রয় বলতে লেড অ্যাসিড ব্যাটারি যে এতটা পরিমাণ আপনার অন্যান্য ব্যাটারির থেকে উপযুক্ত, এই সমস্ত বিষয়ে যদি আপনি আরো বিশদ জানতে চান, অবশ্যই কমেন্ট করবেন। যদি কমেন্টের সংখ্যা বেশি হয়, এই লেড অ্যাসিড ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি বা লিথিয়াম ফসফেট ব্যাটারি থেকে যে ভালো এবং এগুলোর অর্থনৈতিক দিক থেকে ভালো এবং পারফরম্যান্স এর দিক থেকে ভালো, সেটা আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো, যদি কমেন্টের সংখ্যা বেশি হয়। যাই হোক এই জিনিসগুলো বুঝলাম। আরেকটা বিষয় হচ্ছে আমরা চেষ্টা করব যে সোলার সিস্টেমের সঙ্গে ক্ষণস্থায়ী বা অল্প সময়ের জন্য হাই লোড ব্যবহার করা হয়, এই ধরনের প্রজেক্ট গুলোকে এভয়েড করতে। সাপোজ ধরুন আপনার বাড়িতে একটা 1 এইচপি মোটর রয়েছে। তো এই 1 এইচপি মোটর আপনার স্টার্টিং এ প্রায় ১৬-১৭০০ ওয়াট লোড নেবে। তো এই ১৬-১৭০০ ওয়াট লোডের এই যে 1 এইচপি মোটর আপনি খুব জোর হলে ১ ঘন্টা চালাবেন। তো এই ১ ঘন্টা চালানোর জন্য আপনার যেখানে ১০০০ ওয়াটের প্যানেলে সারাদিন বাড়িতে চলে যেত, সেই জায়গায় আপনাকে ২,০০০-২,৫০০ ওয়াটের প্যানেল ইউজ করতে হবে। শুধুমাত্র একটা 1 এইচপি মোটর চালানোর জন্য। এই ভুলগুলো আমরা করব না, এগুলো এভয়েড করব। তাহলে আমরা এখান থেকে অনেক কিছু উপকৃত হব। আমি যে বাড়িতে সোলার সিস্টেম ইনস্টল করেছি মাত্র ৩ বছরের মধ্যে আমার সমস্ত খরচ তুলে নিতে পেরেছি। এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে আমি সঠিক পদ্ধতিতে সোলার সিস্টেমটাকে ইউজ করছি, সঠিক গাইডেন্স ইউজ করছি, সেই কারণে এটা আমার সম্ভব হয়েছে। বর্তমানে আমার যে ইলেকট্রিসিটি বিল আসে এটা হচ্ছে একটা ন্যূনতম যেটা গভর্নমেন্ট থেকে করা হয় সেই ন্যূনতম বিল। তো আমি এত কিছু বাড়িতে চালাই, অনেক কিছু সরঞ্জাম ইলেকট্রিক রয়েছে কম্পিউটার থেকে শুরু করে সমস্ত কিছু চলে তারপরও ইলেকট্রিক বিল এত কম আসে। এটা কেন সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে সঠিক পদ্ধতিতে সঠিকভাবে আমি সোলার সিস্টেমটাকে ইউটিলাইজ করছি, সঠিক সিস্টেমে আমি এটাকে ব্যবহার করছি। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের কথা বিচার করে আপনাদের জন্য প্রয়োজন হলে আমি ভিডিও বানিয়ে আপনাদের সমস্ত কিছু গাইড করব। এই ভিডিওটা যদি আপনার মনে হয় আপনার পরিচিতদের কাছে শেয়ার করা প্রয়োজন, অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। থ্যাংক ইউ।